পলিসিস্টিক ওভারি সিনড্রোমের হার দিনে দিনে সারা পৃথিবীতেই বেড়ে যাচ্ছে। আমাদের দেশেও এই হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। ফ্যামিলিতে কারো থাকলে এটা জেনারেশনের পর জেনারেশনে যেতে পারে। যারা কায়িক শ্রম কম করে, যারা সাধারণত আরামদায়ক কাজে অভ্যস্ত থাকে, তাহলে তারা কিন্তু একটা রিস্ক। আমি ডাক্তার সালেহা বেগম চৌধুরী, প্রফেসর অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। পিসিওএস পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটি হরমোনজনিত রোগ বা ডিজঅর্ডার। এটা একটা গাইনোকোলজিক্যাল ডিজঅর্ডার। শতকরা 10 থেকে 13% নারী এই রোগে ভুগে থাকেন। এটা একটা পাবলিক হেলথ প্রবলেম সারা পৃথিবী জুড়ে। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের হার দিনে দিনে সারা পৃথিবীতেই বেড়ে যাচ্ছে। আমাদের দেশেও এই হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে যদি বলি আমরা, তাহলে আমরা এটাতে সাধারণত জেনেটিক কজ একটা বড় কজ। অর্থাৎ ফ্যামিলিতে কারো থাকলে এটা জেনারেশনের পর জেনারেশনে যেতে পারে, অথবা এটাকে আমরা বলি ইট রানস ইন দ্য ফ্যামিলি। যদি মায়ের থাকে, যদি খালার থাকে, যদি বোনের থাকে, তাহলে এদের রিস্ক বেশি। এছাড়া এটাতে একটা হরমোনাল ইমব্যালেন্স হয়, বিশেষ করে অ্যান্ড্রোজেন হরমোন, যেটা আসলে মেল হরমোন, এই হরমোনটার আধিক্য ঘটে, অর্থাৎ অতিরিক্ত উৎপন্ন হয় ডিম্বাশয় থেকে। এছাড়া এই রোগে আরও একটা সমস্যা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার জন্য এখানে আবার আরেকটা হরমোন বেড়ে যায়, এলএইচ হরমোন। সেটাও ওভারির হরমোন তৈরিকে প্রভাবিত করে। এছাড়া আছে ওবেসিটি, অর্থাৎ যারা আগে থেকে যাদের ওয়েট বেশি, বিএমআই বেশি, তাদের এই রোগটা হওয়ার প্রবণতা বেশি থাকে। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের যে উপসর্গগুলো আছে তার মধ্যে আমরা 1 নম্বর বলি যে মাসিকের ইরেগুলারিটিস। অর্থাৎ আমরা জানি যে একটা মাসিক হওয়ার 21 থেকে 35 দিনের মধ্যে আরেকটা মাসিক সাধারণত শুরু হয়। এটা হলো স্বাভাবিক। কিন্তু যারা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভোগে তাদের দেখা যায় যে তাদের 40 দিনে মাসিক হচ্ছে, অথবা 45 দিনে মাসিক হচ্ছে, অর্থাৎ দেরিতে দেরিতে মাসিক হচ্ছে। এবং কারো কারো দেখা যায় মাসিকটা আবার 2-3 মাসের জন্য বন্ধও থাকতেছে। কারো কারো দেখা যাচ্ছে যে মাসিকের পরিমাণটা কমে যাচ্ছে, আবার কারো কারো দেখা যায় যে মাসিকের পরিমাণটা বা বেশি লম্বা সময় ধরে মাসিক হচ্ছে। তাহলে এই যে মাসিকের একটা ইরেগুলারিটিস, এটা একটা উপসর্গ। আরেকটা হলো অবাঞ্ছিত লোম। অবাঞ্ছিত লোম দেখা যায় মুখে, তারপরে ঘাড়ে অথবা বুকে, শরীরের হাত পায়ে অবাঞ্ছিত লোম দেখা যায়। ও এছাড়াও দেখা যায় যে তাদের ওজন বেড়ে যাচ্ছে এবং ওজনটা নিয়ন্ত্রণে থাকছে না, এটাও একটা তাদের উপসর্গ। এবং এইসব রোগী সাধারণত পলিসিস্টিক ওভারি বন্ধ্যাত্ব রোগে ভোগে, কারণ দেখা যায় যে এদের ওভুলেশনটা বিঘ্নিত হয় এবং এদের ওভুলেশন হয় না, সেজন্য তারা দেখা যায় যে তাদের বন্ধ্যাত্ব রোগটা হয়। এই রোগটার জন্য আসলে দেখা যায় যে আমাদের অ্যান্ড্রোজেন, যেটা মেল হরমোন, সেই মেল হরমোনটা এই ইরেগুলারিটিসের জন্য অনেকটা দায়ী, মাসিক ইরেগুলারিটির জন্য। এবং দেখা যায় যে এদের এলএইচ লেভেলও বেড়ে যায়, হরমোন, আরেকটা হরমোন যেটা আমরা বলেছি যে হরমোনের একটা ইমব্যালেন্স থাকে। এলএইচ হরমোন বেড়ে যাওয়ার জন্য তাদের দেখা যায় যে যেমন অ্যান্ড্রোজেনের লেভেল বেড়ে যায়, তেমন ফলিকুলের গ্রোথটা হয় না, ডেভেলপমেন্টটা হয় না, আবার ওভুলেশনও হতে বাধাপ্রাপ্ত হয়। আবার দেখা যায় যে এএমএইচ হরমোন আছে, সেই হরমোনটাও কিন্তু ফলিকুলার ডেভেলপমেন্টকে বাধাগ্রস্ত করে এবং ওভুলেশন হয় না, সেই জন্য তাদের বন্ধ্যাত্ব রোগ হয়। তাহলে এই রোগ কিন্তু নির্ণয় করা খুব একটা কঠিন না, কারণ হলো যে এটা উপসর্গগুলা দেখলেই বোঝা যায়। আমরা চিকিৎসকরা আমরা উপসর্গগুলো দেখেই আমরা হিস্ট্রি নিয়ে আমরা অনেক সময় ডায়াগনোসিস করে ফেলি এবং কিছু ইনভেস্টিগেশন করাই। যেমন আমরা হরমোনগুলো দেখি, অনেক সময় আমরা এলএইচ হরমোন দেখি, অ্যান্ড্রোজেন হরমোনটা দেখি, এএমএস দেখি, কারণ এটা তার ম্যানেজমেন্টের জন্য আমাদের লাগে। এখন এটা প্রতিরোধযোগ্য কিনা, আসলে এখানে জেনেটিক একটা ফ্যাক্টর আছে আমরা জানি। তো জেনেটিক ফ্যাক্টরকে আমরা খুব একটা
প্রতিরোধ করতে পারি না। তবে লাইফস্টাইল এবং এনভায়রনমেন্টের যে একটা ইনডাইরেক্ট এফেক্ট আছে, সেই জায়গাটাকে যদি পরিবর্তন করি তাহলে কিন্তু আমরা আসলে প্রতিরোধ করতে পারি।